হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের সামনে এসেছি একটি গাইডলাইনমূলক ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আসলে তোমাদের কেন দেওয়া বা গাইডলাইনমূলক ভিডিও তোমাদের সাথে কেন শেয়ার করা? আমরা যারা এসএসসি থেকে এইচএসসিতে উঠি, তাদের আসলে যখন আমরা এসএসসিতে ছিলাম তখন আমাদের কাছে হিউজ পরিমাণে টাইম ছিল, অথবা স্কুল লেভেলে ছিলাম তখন আমাদের কাছে হিউজ পরিমাণে টাইম ছিল, সিলেবাস অনেক অল্প ছিল। বাট যখন আমরা এইচএসসির স্টুডেন্ট, আমাদের সিলেবাস অনেক বড়, টাইম ফ্রেম অনেক কম। তো আমরা যদি প্রপার গাইডলাইনের মধ্যে না থাকি তাহলে হচ্ছে আমরা এই কম সময়ে এত বড় সিলেবাস প্রপার ওয়েতে শেষ করতে পারি না। এর ইফেক্ট পড়ে অ্যাডমিশনে গিয়ে, এর ইফেক্ট পড়ে এইচএসসি বোর্ড পরীক্ষায় গিয়ে। তো এই জন্য আমরা তোমাদের জন্য একটি গাইডলাইনমূলক ভিডিও আনছি। তো প্রথমে আমার পরিচয় দেওয়া যাক। আমার নাম ফিরোজ তোহা, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসে, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স। তো যারা হচ্ছে এসএসসি দিয়ে এইচএসসিতে উঠে, তাদের যখন তারা কোনো একটা স্যারের কাছে অথবা অনলাইন প্ল্যাটফর্মে যখন পড়াশোনা শুরু করে, তখন তারা শুরুর দিকে টপিকগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করে। সাপোজ আমি যদি ফিজিক্স নিয়ে কথাবার্তা বলি, সাপোজ আপনি ভেক্টর শুরু করছেন, বাংলাদেশে আপনি যেখানেই যান মোটামুটি ফিজিক্স তো ভেক্টর দিয়ে তারা শুরু করে। তো আপনি নর্মালি পড়তেছেন, ভেক্টর পড়তেছেন। তো তারপরে আস্তে আস্তে যখন ভেক্টর পরীক্ষা দিবেন, সামনে গিয়ে সুন্দর করে পরীক্ষা দিয়েছেন, দেন আস্তে আস্তে আরও সামনে গিয়েছেন। বাট যখন আপনি আগাইতে থাকবেন, আপনি দেখবেন যে পেছনের চ্যাপ্টার আপনার ঠিকভাবে মনে নাই। ঠিক আছে, মনে নাই মানে কি? মানে হচ্ছে আপনি হালকা পাতলা মনে আছে, বাট আপনি যখন প্রথমে শুরুতে পড়ছিলেন, যেভাবে পড়ছিলেন বা যেভাবে আয়ত্ত করছিলেন, আস্তে আস্তে সেটা ভুলে যেতে শুরু করবেন, তাই না? তো এই একটা প্রবলেম স্টুডেন্ট অনেক বেশি ফেস করে, যে হচ্ছে আমরা পরীক্ষার আগে গিয়ে কি পড়বো আমরা খুঁজে পাই না। ঠিক আছে, তো ওই জন্য প্রথম কথা হচ্ছে গাইডলাইনের একদম শুরুতে তোমরা যারা এসএসসি থেকে এইচএসসি তে উঠছো, তোমাদের ফার্স্ট সব থেকে প্রথম যেটা পালন করতে হবে বা যেটা তোমাদের অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে কি, টেক নোট। অর্থাৎ তোমাদেরকে নোট করতে হবে। তো ভাইয়া প্রথম কথা হচ্ছে আমরা নোট করব, ঠিক আছে, বাট কোশ্চেন হচ্ছে ভাইয়া তার ইম্পর্টেন্স অফ টেকিং নোটস, বা আমরা আসলে নোটটা কেন করব। দেখো, তোমরা যখন এসএসসিতে ছিলাম তখন তোমাদের মেইন বই ছিল একটা, অর্থাৎ বোর্ড থেকে তোমাকে একটা বই দেওয়া হইতো, তুমি সেটা পড়বা, সেখান থেকে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেওয়া হবে, অথবা তুমি সহায়ক বই ছিল, গাইড ছিল, বাট তোমার মেন বই ছিল একটা। তুমি যখন এখন এইচএসসি তে উঠেছো, তখন তোমার এমন কোনো মেন বই নেই, মানে তোমার কোনো বোর্ড বই নেই যে এই একটা বই হচ্ছে তোমার মেন বই, এর আলোকে তুমি পড়াশোনা করো। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা রাইটারের বই পড়ি। যেমন আমরা যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের অনেক রাইটারের বই আছে, যেমন ধরো তোমার শাহজাহান তপন স্যারের বই আছে, ইশাক স্যারের বই আছে, লেকচার পাবলিকেশনের বই আছে। তো এরকম হচ্ছে তোমার কোনো নির্দিষ্ট ফিক্সড বই নাই, তাই না? তো এখন তুমি যখন এসএসসিতে ছিলা, তুমি নোট করার প্রয়োজনীয়তা সেভাবে উপলব্ধি করো। বাট এখন যখন তুমি এইচএসসি তে উঠছো, তোমার কাছে অনেক বই আছে, রিসোর্সের কোনো অভাব নেই, অনেক রিসোর্স আছে। ঠিক আছে, এখন কি হবে, এখন তোমার কাছে ইনফরমেশন সব এলোমেলো হয়ে যাবে। ভাই এলোমেলো মানে কি বলতেছেন আপনি? দেখো, তুমি আজকে যেটা শুরুতে আমি বলছিলাম, আজকে তুমি ভেক্টর পড়ছো, ভাইয়া খুব সুন্দর মতো পড়ছো। তুমি যখন অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাবা, তখন তুমি দেখবা তোমার সাপোজ 5টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, তো এখন তুমি যখন শুরুতে ভাইয়া ভেক্টর পড়ছো, তোমার একটা চ্যাপ্টার শেষ করতে সময় লাগছে 1 মাস, একটা চ্যাপ্টার শেষ করতে সময় লাগছে 1 মাস। বাট একদম শেষে তুমি যখন রিভাইজ করতে যাবা, তখন তুমি দেখবা তুমি ম্যাক্সিমাম কিছু কিছু ভুলে। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে তোমার বোর্ড বইতে একটা না, তোমার কাছে 2-3টা বই আছে। ঠিক আছে, তারপরে তোমার টিচার তোমার ক্লাসে লেকচার করাইছে, তোমার সেটারও একটা আলাদা প্রভাব আছে, বা তুমি যেভাবে বুঝছো। ঠিক আছে, তো এখন তোমার কাছে যদি নোট করা না থাকে, ভাইয়া ভালো মতন বোঝো, তোমার কাছে যদি নোট করা না থাকে, তাহলে তুমি কোন বই দেখে প্রিপারেশন নেবা, কোন বই দেখে প্রিপারেশন দেবা? এখন ভাইয়া কথা তো বলতেছি অর্ধবার্ষিক পরীক্ষা, যদি আমি কথা বলি এইচএসসি পরীক্ষার, তখন যদি আমি কথা বলি অ্যাডমিশন পরীক্ষার, তখন দেখো অ্যাডমিশন ফেজে যখন তুমি যাবা, সাপোজ আমি চিন্তা করলাম ফিজিক্সে তোমার চ্যাপ্টার আছে হচ্ছে ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে 10টা, ফিজিক্সের 20টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে সাপোজ হচ্ছে তোমার 5টা 5টা 10টা, তাহলে ফিজিক্সে 20টা, কেমিস্ট্রি 10টা 30টা, ম্যাথে তোমার 20টা ফার্স্ট সেকেন্ড মিলাই, তাহলে 50টা। ঠিক আছে, যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে চিন্তা করো, তোমার 50টা চ্যাপ্টার আসতেছে। এখন একটা তুমি যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, তখন 50টা চ্যাপ্টারের জন্য তোমার কিন্তু একটা মানে প্রত্যেকটা টপিকে, মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমার কিন্তু সিঙ্গেল একটা বই নাই। প্রত্যেকটা সাবজেক্টে তোমার কাছে রিসোর্স কিন্তু অনেক। তোমার মেন বই আছে, তোমার হচ্ছে অ্যাডিশনাল বিভিন্ন বুক আছে, যেমন তোমার হচ্ছে টিচার লেকচার যেটা ক্লাসে করাইছে, ক্লাস লেকচার আছে, তোমার হচ্ছে বিভিন্ন প্রকাশনীর বই আছে। ঠিক আছে, তোমার বিভিন্ন অ্যাডমিশনের বই আছে। তুমি তখন কোনটা পড়বা?
সাপোজ তুমি ভেক্টর পড়তেছো, ভেক্টরে এখন তুমি কোন জায়গা থেকে কোন জায়গা থেকে পড়বা, তোমার কাছে সাজানো গোছানো থাকবে না। অথবা তুমি এইচএসসি বোর্ড পরীক্ষা যখন দিবা, সাপোজ তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের পরীক্ষা দিবা, 10টা চ্যাপ্টার আছে, তুমি যখন শুরুতে পড়ছিলা খুব ভালো মতন পড়ছিলা, খুব ভালো মতন আয়ত্ত করছিলা, 1 মাস সময় ধরে পড়ছিলা, 1.5 মাস সময় ধরে পড়ছিলা, বাট এখন তোমাকে 3 দিনে, বা তোমার হচ্ছে যখন ফার্স্ট পেপার পরীক্ষা থাকবে 3 দিন বা 4 দিন সময় থাকবে, 3 দিনে 10টা চ্যাপ্টার আবার ক্যাপচার করতে হবে, ঠিক আছে? তখন তোমার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ ভাইয়া তুমি নোট করো নাই, তোমার কাছে আছে রিসোর্স, বাট ছড়ানো ছিটানো আছে, তুমি এখন ওইগুলা কালেক্ট করবা না বসে বসে পড়বা। এই জন্য তোমার কাছে যদি সবকিছু একটা নোটের মধ্যে থাকে, সবকিছু যদি একটা নোটের মধ্যে থাকে, পরীক্ষার আগের রাতে আমি ওই নোটটা খুলবো, নোটটা আমি একবার রিভাইজ দিব, দেন আমি যে কোনো একটা গাইড থেকে বোর্ড কোশ্চেন সলভ করব, চলে যাব, ঠিক আছে? এই জন্য সবকিছু সাজিয়ে গুছিয়ে আনার জন্য নোট করা খুবই বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমার এসএসসি লেভেলে কিন্তু সাজানো গোছানো এত কিছু ছিল না, বাট এইচএসসিতে যেহেতু হিউজ পরিমাণে রিসোর্স আছে, তো তোমার হচ্ছে সবগুলা রিসোর্স পরীক্ষার আগে তো দেখা সম্ভব না। যেগুলো গুরুত্বপূর্ণ কথাবার্তা বা তোমার টিচার যেগুলো খুব বেশি প্রায়োরিটি দেয়, সেগুলোকে আমরা একটা নোটের মধ্যে আনবো, দেন সেই নোটটা পড়ে আমরা পরীক্ষার আগের দিন সেই নোটে রিভাইজ দেবো, দেন কোশ্চেন সলভ করে পরীক্ষা দিতে যাবো, ঠিক আছে? তো এই জন্য তোমরা যাতে পরীক্ষার আগের দিন কি পড়বো এটা যাতে মানে খোঁজা না লাগে, বা আমরা আসলে কোন জায়গা থেকে কতটুকু পড়বো, বা আমি কম সময়ের মধ্যে কিভাবে টোটাল চ্যাপ্টার ক্যাপচার করব, এই জন্য আমার সর্বপ্রথম যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার নোট করা লাগবে। একদম শুরু থেকে নোট করা লাগবে। সাপোজ আমার ভেক্টর পড়াচ্ছে, একদম শুরুর দিন থেকে আমাকে নোট করা লাগবে। তো নোট করার জন্য কিছু কিছু আমার জিনিস ফলো করা লাগবে। যেমন নোটটা আমি কিভাবে করব। প্রথম কথা যে তোমার হচ্ছে মেক ইউর নোটস উইথ কালারফুল পেন। অর্থাৎ তুমি যখন নোটটা করবা তখন তুমি মাল্টি কালার পেন রাখবা ভাইয়া, তখন তুমি মাল্টি কালার পেন রাখবা। মাল্টি কালার পেন বলতে কি বোঝাই? লাল, তারপর তোমার সবুজ, ঠিক আছে, নীল বা পিঙ্ক টাইপের বেশ কিছু কালারফুল পেন পাওয়া যায়। তো ভাইয়া এটা তো আসলে মেয়েদের বৈশিষ্ট্য হয়ে গেল, তাই না? যে অনেক সুন্দর করে কালারফুল পেন দিয়ে নোটস করা, বা অনেক অনেক সুন্দর হাতের লেখা। ভাইয়া এটার কারণ হচ্ছে এরকম যে কালারফুল জিনিস আমাদের মস্তিষ্কে থাকে বেশি, ঠিক আছে? তাই আপনি কি বললেন, সাপোজ তোমাকে আমি হচ্ছে একটা বইয়ের পিডিএফ দিলাম, ঠিক আছে, যেখানে শুধু সাদা কালো লেখা। যদি তোমাকে আমি একটা বইয়ের পিডিএফ দিই, সাপোজ তোমাকে আমি একটা বইয়ের পিডিএফ দিলাম যেখানে তোমার হচ্ছে সাদা কালো লেখা অনলি পিডিএফ, তো এই পিডিএফটার সাইজ ধরো তোমার 200 পেজের একটা বই, এই পিডিএফটার সাইজ তোমার ধরো 300 কেবি আসবে, ঠিক আছে, 300 কেবি আসছে। বাট তোমাকে যদি আমি আরেকটা বই দিই, সেম ভাবে আরেকটা পিডিএফ দিই তোমাকে, যেই পিডিএফে সাদা কালো লেখা নেই, যেই পিডিএফে তোমার হচ্ছে বিভিন্ন পিকচার আছে এবং বিভিন্ন মাল্টি কালার ইউজ করা হয়েছে, ঠিক আছে, মাল্টি কালার ইউজ করা হয়েছে। তুমি একটু লক্ষ্য করে দেখবা যে যেখানে তোমার পিকচার আছে এবং মাল্টি কালার ইউজ করা হয়েছে, সেইখানে তোমার এমবি অবশ্যই জায়গা বেশি লাগবে। সাপোজ 5 এমবি লাগতেছে, ঠিক আছে, 5 এমবি লাগতেছে। তো কালারফুল জিনিস আমাদের মস্তিষ্কে থাকে বেশি, বা আমাদের মস্তিষ্কে বেশি জায়গা গ্রহণ করে, বা যদি আমি সহজে বলতে চাই যে আমাদের মস্তিষ্ক বেশি অ্যাবজর্ভ করে, ঠিক আছে, বা অনেক দীর্ঘদিন পর্যন্ত স্মরণ রাখতে পারে। তো তুমি চেষ্টা করবা ইম্পর্টেন্ট কথাগুলো বা যেগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ সেগুলা কালারফুল পেন দিয়ে নোট করা, ঠিক আছে? ভাইয়া আমি কথা আগে বলি, এইটা কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ডারি একদম শুরুতে যারা আছে তাদের জন্য। তোমরা কিন্তু আবার অ্যাডমিশন ফেজে গিয়ে নোট করতে বসো না, ঠিক আছে? এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা নোট করবে কখন? একদম ফার্স্ট ইয়ারের শুরুতে, বা তোমরা যখন একদম ক্লাস শুরু করছো, এসএসসি দিয়ে এইচএসসি শুরু করছো, তখন থেকে তোমরা এই নোটটা তৈরি করবা। এবং সেকেন্ড কথা কন্ডিশন হচ্ছে ইউজ গুড কোয়ালিটি পেপার। অর্থাৎ তুমি এই নোটটা, ভাইয়া একটু কথা শোনো ভালো করে, এই নোটটা তুমি শুধুমাত্র এইচএসসির জন্য না, এইচএসসি প্লাস অ্যাডমিশন এই নোট দিয়ে তোমার কাভার দেওয়া লাগবে। তো এমন মানে পেপার তুমি নিও না যে ধরো তুমি 1 বছর পরে পেপারটা ড্যামেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা 1 বছর পরে পেপারটার তোমার হচ্ছে কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু দামি পেপার নেওয়ার চেষ্টা করো, বা একটু মোটা খাতা নেওয়ার চেষ্টা করো, যাতে তোমার এই নোটটা মিনিমাম 3 বছর তোমাকে সাপোর্ট দেয়। এই নোটটা মিনিমাম 3 বছর তোমাকে সাপোর্ট দেয়। আরো ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে ভাইয়া, তোমরা যারা অ্যাডমিশনের পরে ট্রান্সফার পরে টিউশন করাবা, ঠিক আছে, যখন টিউশন করাতে যাবা তখন তো তোমার এইচএসসির সিলেবাস লাগবে। তো তখন তুমি কি করবা? তখন কি তুমি আবার সেই পড়াগুলো পড়ে আসবা? তুমি তোমার এই নোটটা দেখে তুমি স্টুডেন্টকে পড়াইতে পারবা, ঠিক আছে, এই নোটটা দেখে স্টুডেন্টকে পড়াইতে পারবা, তো সময় বাঁচবে। আচ্ছা, সেই কথায় আমরা পড়ে যাই, সেই কথায় আমরা না যাই। তো দুইটা কন্ডিশন, একটা হচ্ছে কালারফুল পেন ইউজ করতে হবে, একটা হচ্ছে গুড কোয়ালিটি পেপার ইউজ করতে হবে। এখন কত হচ্ছে, নোটটা আমরা করব, বাট কোন সিস্টেমে করব? আমরা আসলে অনেকে নোট করি, কিন্তু নোট করার প্রপার ওয়েটা আমরা জানি না। আমরা কোন ওয়েতে নোট করলে সেটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে, এই জিনিসটা আমরা অনেকে জানি না। তো প্রথম কথা হইতেছে, আমরা যখন নোট করব, সাপোজ আমি ফিজিক্সের ভেক্টর নোট করতেছি, ঠিক আছে,
পার্টিকুলার এক একটা টপিকের আমাদের নোট করতে হবে। যখন আমি সাপোজ আমি শুরুতে লিখলাম যে তোমার হচ্ছে ফিজিক্সের ভেক্টর, ভেক্টর সাপোজ আমি নতুন নৌকা নোট করতেছি, সাপোজ আমি নতুন নৌকা নোট করতেছি, তো প্রথম কাজ হইতেছে কি আমার 1 নাম্বার কাজ হচ্ছে আমার থিওরি নোট করা, 1 নাম্বার কাজ হচ্ছে আমার থিওরি নোট করা। এই থিওরি নোট করতে গিয়ে আমি কার কার সহায়তা নিব? আমি মেন বুক যেটা আমার একদম আমি যে বইগুলো ফলো করি, মানে মেন বুক মানে কিন্তু একটা না, 2-3টা হইতে পারে, ইশাক স্যারের বই বলো, তপন স্যারের বই বলো, লেকচার পাবলিকেশনের বই বলো, বা আদার্স যে বই বলো, যে মেন বই রয়েছে, এই মেন বইয়ের সাহায্যে আমি থিওরি নোট করব। ক্লাস লেকচার অর্থাৎ আমি যে স্যারের কাছে পড়ি, হোক সেটা অনলাইন হোক সেটা অফলাইন, ক্লাস লেকচারে স্যার কি পড়াইছিল থিওরিতে সেটা নোট করব। এবং অ্যাডিশনাল বুক, অ্যাডিশনাল রিসোর্স, অ্যাডিশনাল বুক, যেমন ধরো তোমার কাছে এক্সট্রা বই আছে, বুয়েট ফিজিক্স, বা তোমার কাছে জয়কুল পাবলিকেশনের বিভিন্ন বই আছে, অথবা তোমার এক্সপেক্ট সিরিজের বিভিন্ন বই আছে, বা তোমার অ্যাডমিশনের কোনো বই আছে, বা আদার্স কোনো কোচিং সেন্টারের কোনো বই আছে, সেখান থেকে যদি তুমি থিওরি সম্পর্কে ইম্পর্টেন্ট কোনো কিছু পাও, তুমি সেটা থিওরিতে নোট করবা। ঠিক আছে? তো এইটা আমি বলতেছি কার জন্য? আমি পার্টিকুলার একটা টপিকের জন্য বলতেছি ভাই, আমি টোটাল ভেক্টর চ্যাপ্টারের জন্য বলতেছি না, পার্টিকুলার একটা টপিকের জন্য বলতেছি। দেখো তোমার থিওরি নোট করা শেষ। এইবার থিওরি নোট করার পরে কি ডিটেলস, মানে হচ্ছে এই থিওরি থেকে যদি কোনো কম্পারিজন থাকে, বা তোমার হচ্ছে এই থিওরি থেকে যে ইম্পর্টেন্ট কথাগুলো রয়েছে, তুমি তো এখানে সংজ্ঞা টঙ্গা লিখছো যে ক মার্ক মানে ক নাম্বারে বা খ নাম্বারে যে সংখ্যাগুলো আসবে, তুমি তো এখানে মূলত সেটা লিখছো, তাই না? তো যে এমসিকিউ গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, বা যে ইনফরমেশন তোমার খুব বেশি পরিমাণে লাগবে, সেই ইনফরমেশন গুলা তুমি থিওরির পরে লিখে নিবা, সেই ইনফরমেশন গুলা তুমি থিওরির পরে লিখে নিবা। তুমি এটা এমন হইতে পারে যেমন ধর কোনো সূত্র, ঠিক আছে, কি ডিটেলস এর মধ্যে সূত্র থাকতে পারে যে তুমি নদী নৌকার জন্য তোমার এই সূত্র লাগতেছে, এই সূত্র লাগতেছে, ঠিক আছে, সেই সূত্রগুলো কি ডিটেলস এর মধ্যে হইতে পারে। ঠিক আছে? তো তোমার থিওরি করা শেষ ভাইয়া, কি ডিটেলস করা শেষ, সূত্র টুত্র সব লেখা শেষ। এইবার তুমি যেটা করবে ভাইয়া, এবার তুমি গ্যাপ দিবা ভাইয়া। কি করবা? গ্যাপ দিবা। আমি তোমাকে একটু লিখে দিই, দেখো এবার তুমি হচ্ছে একটা গ্যাপ দিবা, গ্যাপ। ঠিক আছে? গ্যাপ, গ্যাপ মানে কি ভাই? এখানে তুমি ফাঁকা রাখবে ভাইয়া, এখানে তুমি ফাঁকা রাখবা, গ্যাপ রাখবা। ঠিক আছে? আমরা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটা করি, আমরা কিন্তু এখানে কোনো প্রকার গ্যাপ দিই না। ভালো করে বুঝো, তুমি এখানে কি করছো? ফাঁকা রাখছো। ফাঁকা রাখার পরে এতে কতটুকু ফাঁকা রাখবো ভাইয়া? তোমার ইচ্ছা, তুমি এখানে 4-5 পেজ ফাঁকা রাখতে পারো, 4-5 পেজ ফাঁকা রাখতে পারো, 4-5 পেজ। ঠিক আছে? 4-5 পেজ, 4-5 পেজ ফাঁকা রাখার পরে তুমি কি করবা? তুমি হচ্ছে যাবা 4-5 পেজ পরে, দেন তুমি অ্যাপ্লাইড ম্যাথ প্রবলেমস, মানে তুমি হচ্ছে এই থিওরি রিলেটেড যে যে ম্যাথ আছে বা ক্লাসে স্যার যে যে ম্যাথগুলো করিয়েছে সেই ম্যাথগুলো এখানে নোট করে ফেলবা। ঠিক আছে? তো এইটার জন্য তুমি হেল্প নিবা ক্লাস লেকচার, বা তুমি টিচার যে টিচারের কাছে পড়েছো সেই টিচার যেগুলো পড়াইছে সেটার হেল্প নিবা। তুমি এখান থেকে মানে মেন যেই তোমার বইটা রয়েছে সেই মেন বইয়ের হেল্প নিবা, অথবা অ্যাডিশনাল রিসোর্সের হেল্প নিবা। তো এইখানে কথা হইতেছে একটা ম্যাথ বা এক টাইপসের ম্যাথ 2-3টা তোলার কোনো দরকার নাই। প্রত্যেক টাইপসের ম্যাথ একটা করে তুলবা ভাইয়া, প্রত্যেক টাইপসের ম্যাথ একটা করে তুলবা, অর্থাৎ একটা টাইপের ম্যাথ একটা তুলবা। আর সব থেকে প্রথমে ইজি থেকে শুরু করবা, ইজি থেকে হার্ডে যাবা, ইজি থেকে শুরু করবা, তারপর ইজি একটা ম্যাথ যেটা তুমি দেখে সহজেই বুঝবা, তারপর আরেকটু হার্ড, আরেকটু হার্ড, এইরকম সিকোয়েন্স তুমি মেনটেন করবা। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হইতেছে গিয়ে, তুমি যখন ম্যাথ প্রবলেম লিখছো, সব প্রকারের ম্যাথ প্রবলেম তোমার লেখা শেষ, এটা লেখার পরে তোমার আবার ভাইয়া 7-8 পেজ গ্যাপ রাখা লাগবে, আবার 7-8 পেজ গ্যাপ রাখা লাগবে, 7-8 পেজ না ম্যাথের পরে তো আচ্ছা আরেকটু তুমি বেশি নাও ভাই, এখানে 10-12 পেজ নাও ভাই, এখানে একটু বেশি নাও, এখানে তুমি 10-12 পেজ গ্যাপ রাখবা, 10 থেকে 12 পেজ তুমি কি করবা? গ্যাপ রাখবা, পেজ পেজ তুমি কি করবা? তুমি হচ্ছে গ্যাপ রাখবা। ঠিক আছে? গ্যাপ রাখবা। এই যে তুমি 10 থেকে 12 পেজ গ্যাপ রাখছো না, দেন তুমি এটার পরে আরেকটা টপিক শুরু করবা। সাপোজ নদী নৌকা শেষ, আপনি কি কথায় আসছে বা অন্য কোনো টপিকে আসছে, বা ডট গুণ ক্রস গুণে আসছে, তুমি এইটা 10-12 পেজ গ্যাপ রাখার পর আবার শুরু করবা থিওরি কি ডিটেলস, আবার থিওরি পরে একটু গ্যাপ, দেন অ্যাপ্লাইড ম্যাথ। এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে, আপনি এই যে গ্যাপ রাখছেন, দুই জায়গায় আপনি গ্যাপ রাখছেন, একটা হচ্ছে এখানে ভাইয়া, একটা হচ্ছে এইখানে, এই গ্যাপগুলো আপনি আসলে কেন রাখছেন? একটু বুঝো, এই গ্যাপগুলো আপনি আসলে কেন রাখছেন। দেখো, তোমার নোট করার উদ্দেশ্য কি আমাকে একটু বলো তো। নোট করার উদ্দেশ্য যাতে আমার অনেক বেশি রিসোর্সে পরীক্ষার আগে দৌড়াইতে না হয়, আমি সবগুলো রিসোর্স আমার নোটের মধ্যে সব সুন্দরভাবে আনবো। ঠিক আছে? এখন যদি এমন হয় যে আমার নোটই হয়ে গেছে একটা টপিকে 3-4টা, তখন আমার প্রবলেম না, কারণ আমার 3-4 জায়গা থেকে বা 5-6 জায়গা থেকে আমি একসাথে করে একটা নোট তৈরি করতেছি। এখন আমার নোটই যদি 3-4টা হয়, তখন তো কোশ্চেন আবার একই দাঁড়াবে, পরীক্ষার আগে আমি কোনটা দেখবো, তাই না? পরীক্ষার আগে আমি কোনটা দেখবো? তো এই জন্য তোমার নোট যাতে একটা হয়, তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই অ্যাডমিশন ফেজের শেষ পর্যন্ত একটা নোটের মধ্যে তুমি সব কাভার দিবা। তুমি যখন নদী নৌকা পড়তেছো, তুমি যে স্যারের কাছে পড়তেছো বা প্রথমবার যখন পড়তেছো, তখন তুমি এখানে গ্যাপ রাখতেছো। কারণ কি? তুমি যখন রিভাইজ দিবা বা তুমি যখন আবার পড়বে এই চ্যাপ্টার অন্য কোথাও, বা তুমি অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, বা তুমি এই চ্যাপ্টার সম্পর্কে নতুন কোনো ইনফরমেশন পাইছো, ঠিক আছে, তখন তুমি এই গ্যাপের মধ্যে তুমি লিখতে পারবা ভাইয়া। ভালো মতন বুঝো, এই চ্যাপ্টার সম্পর্কে হয়তো তুমি কোথাও পরীক্ষা দিতে গেছো,
পরীক্ষা দিতে গিয়ে এই চ্যাপ্টারে একটা কোশ্চেন তুমি ভুল করছো বা একটা থিওরি তুমি পারো নাই, তখন ওইটা তুমি কই লিখবা, তুমি এই গ্যাপের মধ্যে লিখবা, এই গ্যাপের মধ্যে লিখবা, যাতে তোমার 3 বছর এই একটা নোটের উপরই চলে, তুমি যাতে আবার বারবার নোট চেঞ্জ করতে না হয়। আবার তোমার এসএসসি পরীক্ষা শেষ, অ্যাডমিশনে গেছো, অ্যাডমিশনে এক্সট্রা কিছু শিখাইছে ভাইয়া, এক্সট্রা কিছু দেখাইছে, তুমি এই গ্যাপের মধ্যে ইনক্লুড করবা, তুমি এই গ্যাপের মধ্যে ইনক্লুড করবে। এখন তার 4-5 পেজ গ্যাপ দিতে বলছি মানে যে মানে এমনই দিবে এরকম না, হাতের লেখার উপর ডিপেন্ড করে। তোমার হাতের লেখা যদি অনেক বেশি বড় হয়, ঠিক আছে, বা অনেক জায়গা লাগে, গ্যাপটা আরো বেশি দাও, হাতের লেখা ছোট হলে গ্যাপটা কম দাও, ঠিক আছে, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। এখন তারপরে আবার ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন করছো, তাই আমি এরপর আবার কেন গ্যাপ রাখতেছি, কথা তো একই ভাইয়া, ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি এখন যে নোটগুলো করছি এর বাইরে যে নাই এরকম তো না, এর বাইরেও ইম্পর্টেন্ট ম্যাথ থাকতে পারে। তো যখন আমাকে দেখাবে এর বাইরের ম্যাথ যেটা আমার নোটের মধ্যে ইনক্লুডেড নাই, তখন আমি সেটা এসে এর মধ্যে লাগিয়ে দেবো বা এরপরে আমি লিখবো, ঠিক আছে, যাতে আমার এরপরে যে টপিক আছে তার আগে মানে আমার এই টপিকের মধ্যে যেন ওই ইম্পর্টেন্ট ম্যাথগুলো আবার আমি পরে লিখতে পারি, যেন আমার একই টপিকের উপরে 3-4টা নোট না বানানো লাগে, তাহলে কিন্তু আমার নোট বানানোর কোনো প্রকার সার্থকতা নেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার নোট বানানোর কোনো প্রকার সার্থকতা নেই। তো প্রথম কথা হইতেছে, মানে একদম প্রথম কন্ডিশন হচ্ছে ভাইয়া আমার সুন্দর করে নোট তৈরি করতে হবে, সুন্দর করে নোট তৈরি করতে হবে। এবার আসো সেকেন্ড কথায় ভাইয়া, যে আমাদের একটা ডেইলি রুটিন ফলো করতে হবে, ঠিক আছে, আমাদের একটা ডেইলি রুটিন ফলো করতে হবে। তো আমরা হচ্ছে যেটা করি নর্মালি স্টুডেন্টরা, যে ভাইয়া আমরা সুন্দর একটা রুটিন বানাই, ঠিক আছে, সুন্দর একটা রুটিন বানাই, যে ভাইয়া আমরা সকাল 5টার সময় উঠবো, উঠে নামাজ পড়বো, নামাজ পড়ে ধরো আমি একটা লিখে দিই, দেখো ধরো সকাল 5টার সময় উঠবো, ঠিক আছে, 5টার সময় উঠবো, উঠে নামাজ পড়বো, দেন হচ্ছে 5টা 30 থেকে 6টা 30 পর্যন্ত হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করবো, ঠিক আছে, 6টা 30 পর্যন্ত একটু হাঁটাহাঁটি করবো, দেন 6টা 30 থেকে আমি হচ্ছে 8টা পর্যন্ত পড়বো, ঠিক আছে, 8টা পর্যন্ত পড়বো, আমি একটু লিখে দিই দেখো, আমি 8টা পর্যন্ত পড়বো, হ্যাঁ 8টা পর্যন্ত পড়বো, দেন 8টা থেকে 8টা 30 পর্যন্ত আমি হচ্ছে কলেজে যাবো, ঠিক আছে, 8টা 30 পর্যন্ত আমি কলেজে যাবো, দেন এখান থেকে হচ্ছে 8টা 30 থেকে ধরো আমি 2টা পর্যন্ত কলেজ করবো, ঠিক আছে, 2টা পর্যন্ত কলেজ করবো, দেন হচ্ছে 2টার থেকে 2টা 30 থেকে ধরো আমি বাসায় আসলাম, 2টা 30 থেকে আমি 4টা পর্যন্ত রেস্ট নিবো, 4টা পর্যন্ত রেস্ট নিবো, দেন আমি 4টার থেকে 6টা পর্যন্ত পড়বো, 6টা পর্যন্ত পড়বো, দেন আমি আবার ধরো 7টা থেকে 2টা পর্যন্ত পড়বো, দেন 2টার সময় ঘুমিয়ে যাবো, ঠিক আছে, এমন একটা শিডিউল আমরা তৈরি করছি। এখন প্রবলেম যেটা হয় যে আমরা প্রথম দিন যখন নোটটা বানাইছি, ঠিক আছে, নোটটা যখন বানাইছি অনেক সময় দিচ্ছি নোট বানানোর পিছনে, ধরো আমার এই নোটটা বানাতে আমার সময় লাগছে 2 ঘন্টা, ঠিক আছে, যে আমি চিন্তা করছি যে কি করব, আবার লিখতেছি, হ্যাঁ নোট বানানো শেষ, প্রথম দিন আমরা খুব বেশি উৎসাহিত, হ্যাঁ নোট ফলো করে ফাটিয়ে দেবো, ঠিক আছে, সুন্দর করে 5টার সময় ঘুম থেকে উঠছি, 5:30 থেকে মানে 5টার পরে নামাজ পড়ছি, দিয়ে 5:30 থেকে 6টা পর্যন্ত দৌড়াদৌড়ি করছি, আমি মনে করলাম ধরে নিলাম যে তুমি প্রপার ওয়েতে নোটটা ফলো করছো, ঠিক আছে। এইবার যখন তুমি ঘুমাইছো, পরের দিন যখন তোমার আবার 5টার সময় ওঠার কথা, তুমি অ্যালার্ম দিছো, 5টার সময় অ্যালার্ম বাজছে, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমাই গেছো, ঠিক আছে, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমাই গেছো, অ্যালার্মটা আবার 5:30 বাজছে, বন্ধ করছো, আবার ঘুমাইছো, চিন্তা করছো আমার তো কোচিং হচ্ছে কয়টায়, আমার তো কোচিং হচ্ছে 8:30টায়, ঠিক আছে, তাই আমি 8টার সময় উঠবো, উঠে 8:30টার সময় রেডি হবো, আজকের জন্য রুটিনটা বাদ দিই, আজকের জন্য রুটিনটা বাদ দিই, আমি কালকে অনেক পরিশ্রম গেছে, আজকের রুটিনটা অফ করি, দেন তুমি রুটিন বাদ দিয়ে তুমি হচ্ছে তোমার মতো 8:30টার সময় উঠছো, উঠে কোচিংয়ে গেছো, যে তুমি যেগুলো যেভাবে যাও বা যে রুটিন ফলো করো তুমি সেভাবে করছো, তারপরের দিন এই রুটিনের কথা তুমি যাবা ভুলে, ঠিক আছে, তুমি অ্যাজ ইউজুয়াল যেভাবে জীবন পালন করতেছো সেভাবে তুমি জীবন কাটাবা। তো এই জন্য এই টাইপের রুটিন করে কোনো লাভ নাই ভাইয়া, ঠিক আছে, মানে যদি মেনটেন করতে পারো ভাইয়া করো, আপত্তি নাই, মেনটেন করতে পারলে করো, তো এরকম রুটিন কখনোই সম্ভব না, কারণ তুমি দেখো 5:30 থেকে 6:30 পর্যন্ত তুমি হচ্ছে বাইরে যাবা, 6:30 থেকে তুমি 8টা পর্যন্ত পড়বা, অ্যাকচুয়াল যে 6:30 তুমি পড়তে বসতে পারবা এর কি গ্যারান্টি আছে, তাই না, এতে কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। তো এইটা করলে মেনলি কি হয়, আমরা প্রথম দিন খুব বেশি এক্সাইটেড থাকি, আমরা উত্তেজিত থাকি, আমরা প্রথম দিন ফলো করি খুব ভালো মতন, তারপরে যখন দিন পার হয় আমরা ভুলে যাই, তাই না। তো এই জন্য ওইটা একটা প্রবলেম গেল। এইবার প্রবলেম যেটা হয়, সাপোজ তোমার এক্সামের ডেট দিছে, ঠিক আছে, তো তোমার এক্সামের ডেট দিছে, এখন ধরো তোমার কালকে এক্সাম, ঠিক আছে, তোমার ধরো কালকে এক্সাম, তুমি হচ্ছে বই খাতা নিয়ে বসছো, বই খাতা নিয়ে বসে ফাটাই দিছো পড়ে, ঠিক আছে, একদম ধরো পড়তে বসছো, একদিনে ধরো 10 থেকে 12 ঘন্টা পড়ছো, 10 থেকে 12 ঘন্টা পড়ছো, ঠিক আছে, 10 থেকে 12 ঘন্টা পড়ছো, পড়ে ফাটাই দিছো, একদম পড়ে টুড়ে ধরো প্রিপারেশন নিয়ে এক্সাম দিছো, দেওয়ার পরে বাসায় আসছো, একটা ঘুম দিছো, ঠিক আছে, ঘুম দিছো কতক্ষণ, অনেকক্ষণ ঘুমাইছো, ঘুমায়ে 3-4 দিন তুমি আর বই হাতে নাওনি, 3-4 দিন তুমি আর বই হাতেই নাওনি, ঠিক আছে, তুমি আর বই হাতেই নাওনি, ঠিক আছে, 3-4 দিন বই হাতে নাওনি, তারপরে আবার আস্তে 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 পড়া শুরু করছো, দিন কাটতেছে পরীক্ষার আগে আবার 10-12 ঘন্টা পড়ছো, পড়ে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে।
তো এইটা বা এই লুপের মধ্যে আমরা ম্যাক্সিমাম মানুষ ফেসে থাকি, ঠিক আছে। যারা আমরা কমন মানে তোমার হচ্ছে মিড কোয়ালিটি স্টুডেন্ট আছি, যারা হাই লেভেলের তাদের কথা ভিন্ন ভাইয়া, তারা হচ্ছে গড গিফটেড, ঠিক আছে। তাদের কথা চিন্তা করে আমাদের আসলে খুব বেশি মানে আমরা খুব বেশি কাজ করতে পারবো না। নর্মাল একটা মানুষের ডেলি রুটিন এরকম হয় যে তুমি একদম যখন পড়তেছো 10-12 ঘন্টা ধুমায় পড়তেছো, তখন পড়তেছো না, কিছুই পড়তেছো না, 2-3 দিন এমনি চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক ভাইয়া। তো এইটার জন্য তোমাকে যেটা করতে হবে, একটা প্রপার রুটিন করতে হবে। আগেরটার মতো এরকম না ভাইয়া, তোমাকে এমন করতে হবে দিনে আমি 3 থেকে 4 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা আমি হচ্ছে পড়বো ভাইয়া, 3 থেকে 4 ঘন্টা আমি পড়বো, 3 থেকে 4 ঘন্টা আমি পড়বো, ঠিক আছে। এটা হচ্ছে প্রত্যেক দিন আমি পড়বো ভাইয়া, 3 থেকে 4 ঘন্টা আমি আজকে পড়লাম এরকম না, প্রত্যেক দিন পড়বো। তুমি 3 ঘন্টা পড়ো ভাইয়া। এটা কেমন পড়া? কোচিং, অনলাইন ক্লাস, ইউটিউব ভিডিও, প্রাইভেট টিচার, বাসায় টিচার, সব কিছু বাদ দিয়ে নিজে বই খাতা নিয়ে বসবা, ফোন টোন সব অফ, নিজে বই খাতা নিয়ে বসে তোমার 3 থেকে 4 ঘন্টা পড়া লাগবে রেগুলার। মানে তোমার এই পড়াটা এমন না যে তুমি কোচিং এ পড়তেছো 1.5 ঘন্টা, তাহলে এটা 1.5 ঘন্টা যুক্ত হবে এখানে, আমার নিজে পড়া লাগবে আর 1.5 ঘন্টা, তাই না? আবার আমি ইউটিউবে ক্লাস করছি 1 ঘন্টা, আমার নিজে পড়া লাগবে আধা ঘন্টা, তাই না? এরকম না। তুমি ইউটিউব বাদ, কোচিং বাদ, ক্লাস বাদ, আদার্স লার্নিং প্রসেস বাদ, সবকিছু বাদ দিয়ে তোমাকে যেটা শেখানো হয়েছে, তোমাকে যেটা মানে আজকে ক্লাসে পড়ানো হয়েছে, তুমি নোট করছো, সেই নোটটা দেখছো বা সেই নোটটা পড়তেছো, এইরকম পড়া তোমার পড়া লাগবে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ভাইয়া, ঠিক আছে। এর মধ্যে তুমি আমার নোটের টাইম ধরলে টাইমটা আরো বাড়বে, 5 ঘন্টা বাড়বে, বাট তুমি নোটের টাইম ধরো না। নোটটা করা শেষ, নোটটা তুমি পড়তেছো বা অ্যাপ্লাই করতেছো, 3 ঘন্টা মিনিমাম করা লাগবে। এখন ধরো তুমি হচ্ছে 7 দিন 3 ঘন্টা করে পড়লা ভাইয়া, তাহলে 7 দিন ধরো 3 ঘন্টা করে পড়লা, তাহলে কত আসছে? 3 7 = 21 ঘন্টা, তাই না? আর তুমি যখন আগে এখানে ছিলা তখন তুমি 12 ঘন্টা পড়ছো ভাইয়া, 12 ঘন্টা পড়ছো একদিন, তারপরে 4-5 দিন তুমি 3-4 দিন তুমি খালি ঘুমাই কাটাইছো, তারপরে সেভাবে ইফেক্টিভ পড়া হয় নাই। তাহলে দেখো তুমি এখানে 7 দিনে পড়তেছো কতক্ষণ? 7 দিনে পড়তেছো 10-12 ঘন্টা, আর তুমি এখানে 7 দিনে পড়তেছো হচ্ছে কতটুকু? তুমি এখানে 7 দিনে পড়তেছো হচ্ছে 21 ঘন্টা। কোনটা বেশি ইফেক্টিভ ভাইয়া? অবশ্যই এইটা বেশি ইফেক্টিভ। তোমার টাইমের দিক থেকে এটা ইফেক্টিভ, আর তোমার মনে রাখার যে ক্ষমতা, অ্যাবজর্পশন যে ক্ষমতা, সেখান থেকেও এইটা বেশি ইফেক্টিভ, ঠিক আছে। এই জন্য ভাইয়া তোমরা রেগুলার পড়বা, রেগুলার পড়বা। তোমার একেবারে রুটিন বানিয়ে পড়তে হবে এরকম না। তুমি দিনের একটা অংশ সিলেক্ট করো যে আমি এই 3 ঘন্টা আমি নিজে পড়বো, এই 3 ঘন্টা আমি নিজে পড়বো, আদার্স সবকিছু বাদ, 3 ঘন্টা আমি নিজে পড়বো। তো এভাবে যদি তোমরা ভাই আগাইতে পারো, ইনশাল্লাহ এইচএসসি বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, তোমাদের কোথাও তেমন কোনো সমস্যা হবে না। বা তোমাদের এই যে সমস্যা আমার পড়া গোছানো নাই, সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের এইচএসসি লাইফে আমরা পড়া গুছাই না। আমরা অনেক পড়ি, আমরা ইউটিউব পড়ি, আমরা এই করি ওই করি, অনলাইন টিচার, ইউটিউব, প্রাইভেট টিচার, হোম টিউটর, ঠিক আছে, আদার্স অনেক জায়গা থেকে অনেক রিসোর্স থেকে এই ভাইয়া ওই ভাইয়া, বুয়েটের ভাইয়া, অমুক ভাইয়া তমুক ভাইয়া, অনেক পড়ি গুছাই না, অনেক পড়ি গুছাই না, লাভ নাই। কম পড়ো, গুছাও, পরীক্ষায় আউটপুটটা 100% দাও, এটা সব থেকে বেস্ট ওয়ে। পরীক্ষায় তোমার সবকিছু পারা লাগবে না, অ্যাডমিশন পরীক্ষা তোমার সবকিছু পারা লাগবে না, 100% তোমার পারা লাগবে না। তুমি 60% পারো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, 60% পারো, বা অন্য আদার্স ক্ষেত্রে 70% পারো, তোমার চান্স ইনশাল্লাহ হবে। তুমি এই অমুক ভাইয়া তমুক ভাইয়া করে পড়াটা গুছাচ্ছ না, ঠিক আছে। দিন শেষে লস কিন্তু ভাই তোমার হবে, দিন শেষে লস কিন্তু ভাই তোমার হবে। কোচিং ব্যবসায়ীরা বা ব্যবসায়ীরা তোমার থেকে টাকা নিয়ে যাবে, আউটপুট পাবে জিরো, ঠিক আছে। তো এই জন্য একটু সচেতন হও, শুরু থেকে একটু এই বিষয়গুলো লক্ষ্য করো বা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নাও, ইনশাআল্লাহ তোমাদের ভবিষ্যতে ভালো কিছু হবে। আমাদের জন্য দোয়া করবা, সকলে সুস্থ থাকো, এই দোয়া করি। ধন্যবাদ।